কঠোর পরিশ্রম করে যে জব পাওয়া যায়, বাড়ির লোকও বিশ্বাস করেনি এতদিন। ওই জব পাওয়ার আগে অবধি কখনো বিশ্বাস করেনি না তোর হবে নি, চলে যা। বাড়ির লোকও কখনো বিশ্বাস করেনি যে হয়। আমার মনের মধ্যে যে আমি পারবই, করবই, এটা না হোক লেভেল 2 না হোক, আমার লেভেল গ্রুপ ডিটা হবেই হবে। আমার তখন ছাতি ঢিপঢিপ করছে রেজাল্টের কথা শুনে, তখন থেকেই ছাতি ঢিপঢিপ করে যাচ্ছে। প্রথম যখন যে দুটো পরীক্ষা বললি, এএলপি আর গ্রুপ ডি, যখন তোর হয়নি তখন তোর কি মনে হয়েছিল যে আর সরকারি চাকরি মানে প্রিপারেশন নেবো না, দুটো পরীক্ষা দিলাম হলো না? প্লাস বাড়ি থেকে ফোর্স করেছিল বলে কোম্পানিতে যাওয়া, আর কোম্পানির জন্য মামা আমাকে বলেছিল বারবার কোম্পানিতে আছে ভ্যাকেন্সি চলায়। এর আগে যে 18 সালে ফেলিওর গেছে, তারপরে 2019 সালে প্রিপারেশন কিছুভাবে পাল্টেছিল? প্রিপারেশনে স্ট্যাটিক পাল্টাইয়েছি বলছি, যে প্রিপারেশন যেভাবে আমি নিয়েছিলাম তার সাথে কিছু চ্যাপ্টার যদি আমার ডাউট লাগতো, ক্লিয়ার হচ্ছে না, তখন আমি অনলাইনে ইউটিউবে দেখে ওর কোর্সটা আমি কমপ্লিট করেছি। সম্ভবত কনস্টেবলের মাঠ হলো, ওয়্যারলেস অপারেটর বলে একটা এক্সাম এসেছিল, ওটা আমরা ভুলে গেছি। তো সেই মাঠগুলো তুই তো দিয়েছিলি। হ্যাঁ। তো কিরকম কি এক্সপিরিয়েন্স হয়েছিল? মাঠ তো আর কখনো দেই না বই, কারণ জেনারেল নাই হই, ইডব্লিউএস এ ক্লিয়ার হবেই, যে এক্সাম দিয়ে এসেছিলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে একটু অন্যরকম একটা ভিডিও করতে চলেছি। তো আজকে এখন আমি এসেছি আমার এক বন্ধুর বাড়ি, এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে সুমন খাঁড়া, এর বাড়িতেই এসেছি। আমরা জানবো সুমনের কিছু কাহিনী, ও কিভাবে চাকরি পেয়েছে। সবার প্রথমে এটা আগে বলে রাখি যে ও কি করে না করে, তোমরা হয়তো জানো না। একে যারা আমার ভ্লগ আগে থেকে দেখেছো অনেকবারই। তো এই সুমন এনটিপিসি যে 2019 সালে যে নোটিফিকেশান বেরিয়েছিল, সেই এনটিপিসি দিয়ে আজ জুনিয়র ক্লার্ক রূপে কর্মরত। তো ইস্টার্ন জোনে কাজ করে ও। তো ওরই আজকে আমরা এই প্রিপারেশনের দিনগুলোর সম্পর্কে জানবো, কেমনভাবে প্রিপারেশন নিত এবং আরও অন্যান্য সমস্ত বিষয়। তো আশা করছি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের পক্ষে ভিডিওটা হেল্পফুল হবে, ভালো লাগবে। তো সেই জন্যই করা। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং তোমাদের অন্যান্য যেসব বন্ধুরাও প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। তো যাই হোক, হাঁড়া, তোর জন্য প্রথম প্রশ্ন, একদম শুরু থেকে শুরু করি। স্কুল জীবনটা একটু শর্টে বল। প্রথমে আমি প্রাইমারি স্কুল সারাটি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়েছি, তারপর মাধ্যমিক দিয়েছি ওষুধপুর সৌদামিনী বিদ্যামন্দির থেকে 2011 সালে। 2013 সালে উচ্চ মাধ্যমিক পাস আউট হয়েছি পাঁশকুড়া বার্লিবার হাই স্কুল থেকে। স্কুল জীবনের পরে মানে তোর লক্ষ্য কী ছিল সেই সময়, মনে আছে? যে স্কুল জীবনে লক্ষ্য ছিল যে আমার মামা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে চাকরি করছিল, ওই হিসাবে আমি ইন্টারেস্ট নিয়েছি যে ইঞ্জিনিয়ারিং পড়বো। এই কারণে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশান স্টার্ট করেছি। ভর্তি হয়েছি পাঁশকুড়া বনমালী কলেজে, ভর্তি হয়েছিলাম মাধ্যমিকে এই ম্যাথে অনার্স নিয়ে। ও ইন্টারেস্ট ছিল না অনার্স করার জন্য, সেই কারণে ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার জন্য ইন্টারেস্ট ছিল, সেই কারণে আমি জেইর প্রিপারেশান শুরু করেছিলাম 2013 সালে। র্যাঙ্ক 2014-তে র্যাঙ্ক এসেছিল 12,000 সামথিং। এখনো মনে আছে? হ্যাঁ, 12,000 সামথিং এসেছিল। তো র্যাঙ্ক হিসাবে আমার হুগলি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কলেজ ফার্স্ট, তো ওই কলেজটাই আমি ফার্স্টেই নিয়েছি। ফোর্থ ইয়ার কি শেষের দিকে? তখন কি তুই কোনো রকম প্রিপারেশন নিতিস? তখন প্রিপারেশন বলতে, তখন আমার বন্ধুরা বলছিল গেটের জন্য প্রিপারেশন নেই। তখন গেটের জন্য প্রিপারেশনের জন্য একটা প্রাইভেট কোচিং সেন্টারে গেটেরই প্রিপারেশন শুরু করেছিলাম। 1 মাসও যা হয়নি, বন্ধুরা সব বন্ধ করে দিয়েছে, আমিও বন্ধ করে দিয়েছি। তো ওখানে পড়া স্টপ একদম, পড়তে আর কমপ্লিট। আর ওখানে কোনো জবের অফারও আসে না, কোনো কোম্পানিও আসে না, যে সিভিলের সেরকম কোনো কোম্পানি আসে না যে কোম্পানিতে ঢুকে যাব। বাধ্য হয়ে বাড়িতে চলে এলাম। মানে ক্যাম্পাসিং এ কলেজ থেকে সেরকম কোনো রকম কোম্পানি আসে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কোনো কোম্পানি সেরকম আসেনি। তো সেই ক্ষেত্রে মানে স্বাভাবিক কারণে চাকরি হয়নি। মেন কথা, পড়ার পর যে যার বাড়ি ফিরে এলে। এইবার বলছি, সেই পাস আউট সম্ভবত তুই আর আমি তো সেম ইয়ারেই করেছিলাম 2018 সালে। তো তারপরে মোটামুটি তোর কাছে দুটো অপশান ছিল, হয় এই সরকারি চাকরির প্রিপারেশান নেওয়া, আর না হলে হচ্ছে কোনো প্রাইভেট কোম্পানির জন্য ট্রাই করা। তো তুই সেই সময় কোনটা করেছিলি? জাস্ট স্টার্টিংয়ে বলছি, এটা মনে কর 2018 সাল। তখন 2018 সালে ফর্ম বেরিয়েছিল এএলপি টেকনিশিয়ানের, রেলের ফর্ম বেরিয়েছিল। সেই ফর্ম ফিল আপ করে তখনই আমি স্টার্ট করে দিয়েছি
সরকারি যাওয়ার জন্য প্রিপারেশান স্টার্ট করেছি করেছি। ওই সময়। এবার মেন যে প্রিপারেশনের অংশ সেটাই আসছি। তো যখন এই 2018-19 সাল মনে আছে এখনো, যেটা বললি আরআরবি এএলপি টেকনিশিয়ান এবং গ্রুপ ডি এই দুটো ফর্ম বেরিয়েছিল সেই সময়, একসাথে বেরিয়েছিল আমাদের হাতের সামনে, সেই সময় এই দুটো পরীক্ষা ছিল। তো তার মধ্যে তুই দুটোরই জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিয়েছিলি। তখন হচ্ছে প্রিপারেশন তুই কিভাবে নিতিস একদম স্টার্টিংয়ে যখন তুই স্টার্ট করছিস? সেলফ স্টাডি, তার সাথে কিছু চ্যাপ্টার যদি আমার ডাউট লাগতো, ক্লিয়ার হচ্ছে না, তখন আমি অনলাইনে ইউটিউবে দেখে ওর কোর্সটা আমি কমপ্লিট করেছি। মানে আর সেলফ স্টাডি সব, মানে বাকি যতটুকু নিজের যা বই ছিল সব আর হচ্ছে যতটুকু দরকার সেটা অনলাইনে দেখেই প্রিপারেশন স্টার্ট করেছি। এবার ওইটা করে 2018 পরীক্ষা দিলাম এলপি টেকনিশিয়ানে। তো প্রিলিমস ক্লিয়ার হয়েছিল, CBT 1 ফার্স্ট ক্লিয়ার হয়েছে, CBT 2 দিতে গিয়েছিলাম ভুবনেশ্বরে। আমার যেহেতু জেনারেল ক্যাটাগরি প্লাস আমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কোনো পোস্ট ছিল না, তো বাধ্য হয়ে আমার 10+2 যেহেতু ফিজিক্স আর কেমিস্ট্রি ছিল, সেই কারণে আমাকে টেকনিশিয়ানের ওই 10+2 লেভেলের যে কটা সিট ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি আমার ভ্যাকেন্সিতে আমি পরীক্ষা দিয়েছিলাম, সেতে আমার র্যাঙ্কে আমার হলো না। তো তারপরে এই গ্রুপ ডির এক্সাম হয়েছিল, সেইখানেও গ্রুপ ডিতে র্যাঙ্কে হলো না, গ্রুপ ডির একটাই পরীক্ষায়, তাতেও ক্লিয়ার হয় না। সেই ভেবে ভাবলাম আর কিছুই তো ফর্ম নেই না, পিলি দিতে দিতে নোটিফিকেশান চলে এসেছে 2019-এ এনটিপিসি, সেই ফর্মটা ফিল আপ করে রেখে দিয়েছি। যখন ওইটা হলো না গ্রুপ ডিটা, এবং এনটিপিসি একটু মাঝখানে কাটছি, এনটিপিসি হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি করে বেরিয়েছিল, 2019 ফেব্রুয়ারি করে আবার যে দ্বিতীয় গ্রুপ ডিটা সেটাও আবার কিন্তু আমরা বেরিয়েছে পরের মাসে। মানে এমনি একটা জাস্ট আশা পেয়ে গেছিলাম যে একটা আরো সামনে পরীক্ষা আছে পেয়েছিল। এটার সাথে একটা নতুন নিয়ম এসে ইডব্লিউএস, যেটা 10% কোটা জেনারেলের জন্য সরকার রিজার্ভ করে দিয়েছিল, সেটাতে আমরা ফর্ম ফিল আপ করেছি। মানে তখন হচ্ছে ওই একটা আশা পেয়েছিলিস যে যদি জেনারেলে না হয় তাহলে ইডব্লিউএস এ যদি হয়। গ্রুপ ডি যেহেতু 5-6 নাম্বারের জন্য কেটেছে, আর এলপি টেকনিশিয়ানেরও যেহেতু CBT 1 ক্লিয়ার করেছি, এটা একটা আশা ছিল যে গ্রুপ ডি এনটিপিসি না হলেও গ্রুপ ডিটা হয়ে যাবে। মানে প্রথম যখন যে দুটো পরীক্ষা বললি এএলপি আর গ্রুপ ডি, যখন তোর হয়নি তখন তোর কি মনে হয়েছিল যে আর সরকারি চাকরি মানে প্রিপারেশন নেবো না, দুটো পরীক্ষা দিলাম হলো না, নাকি এই দুটো বেরিয়ে গেছিল বলে তুই আটকে গেছিস? আমি তো ভেবেছিলাম আর দেবো না, কিন্তু যখনই ওই নোটিফিকেশনটা চলে এসে তখন আরো আশা আলোটা বেড়ে গেছে। প্লাস বাড়ি থেকে ফোর্স করেছিল বলে কোম্পানিতে যাওয়া, আর কোম্পানির জন্য মামা আমাকে বলেছিল বারবার কোম্পানিতে আছে ভ্যাকেন্সি চলায়, তো আমি না বলে দিলাম, বলি না এই দুটো ভ্যাকেন্সি যেহেতু বেরিয়েছে এটাই লাস্ট সুযোগ, আর ভ্যাকেন্সি অনেকটাই পরিমাণ ভ্যাকেন্সি এসছে, তো সেই ভেবেই আমি বললাম না এইটাই লাস্ট সুযোগ, এটা আমি প্রিপারেশান নিয়েই পরীক্ষাটা দেবো ভালোভাবে, যদি হলো না হলে তোমার সাথে আমি একদম কোম্পানিতে জয়েন করবোই। এইটা মামাকে আমি সরাসরি ডাইরেক্টলি বলে রেখেছিলি। তো এটা হলো 2019 সাল, তখন আমরা প্রত্যেকে, আমিও তো ছিলাম ওর সঙ্গে, দুজনে প্রত্যেকেই ভেবেছিলাম পরীক্ষা হয়তো আগস্ট সেপ্টেম্বরের দিকে হবে, কিন্তু মোদ্দা কথা হয়নি পরীক্ষা। তো গোটা 2019 সালটা কিন্তু প্রিপারেশন ওই ভেবেই করে গেছি, তাই তো? এর আগে যে 18 সালে ফেলিওর গেছে, তারপরে 2019 সালে প্রিপারেশন কিছুভাবে পাল্টেছিল? প্রিপারেশনে স্ট্যাটিক পাল্টা গিয়েছি বলছি, যে প্রিপারেশন যেভাবে আমি নিয়েছিলাম সেটা একটু চেঞ্জ করে শর্ট টিক্স, যে ম্যাথের যে শর্ট টিক্সগুলো হয় সেগুলো আবার প্রথম থেকে আবার স্টার্ট করেছি ইউটিউব দেখে, ইউটিউবে ভিডিও সার্চ করে শর্ট টিক্সগুলো ম্যাথের সব খাতায় নোট করতে শুরু করেছি। তখন থেকেই একটা আলাদা করে সেপারেট করে অঙ্কের খাতা, অঙ্কের, রেজনিংয়ের, আর হচ্ছে জিকে আর প্লাস সায়েন্স, এগুলো মেনলি সব যে যা আলাদা আলাদা ইউটিউবের চ্যানেল থেকে দেখেছি, একদম একটা স্পেসিফিক ইউটিউব চ্যানেলে দেখি সব আলাদা আলাদা ইউটিউব চ্যানেলে যে ভালো পড়িয়েছে, যে ভালো নিয়মটা বুঝিয়েছে, সঠিকটা ভালো বুঝিয়েছে, তার সঠিকটা আমি নিয়ে ক্যাপচার করে নোট ডাউনে করেছি। 19 সালের পর আমরা যারা প্রিপারেশন নিচ্ছিলাম তাদের প্রত্যেকের জীবন কিন্তু একদম আমূল পরিবর্তন হয়ে গেল। তার কারণটা খুবই অবভিয়াস, কোভিড-19 সম্ভবত মার্চ মাসের 22 কি 23 তারিখ করে পড়ে গেল লকডাউন। তো তারপর থেকে ওই গোটা বছরটা আমাদের নষ্ট গেল, কোনো পরীক্ষা তো হলোই না, একদম শেষে গিয়ে হয়তো একটা কি দুটো পরীক্ষা আমি দিতে পেয়েছিলাম, তুইও সম্ভবত ক্লার্কশিপ সম্ভবত 2020 সালের শেষে। 21 সালেও প্রথম দিকটা মনে হয় ভালোই ছিল, কিন্তু এপ্রিল মে মাস থেকে আবার লকডাউন পড়ে গিয়েছিল সম্ভবত, এবং ওই বছরটাও আমাদের জীবনে
পুরোপুরি নষ্ট গিয়েছিল। হয়ে। তো সেই 21 সালে কি তোর কোনো সময় অধৈর্য মনে হয়েছিল, মানে যে অন্য কোথাও চলে যাই? হ্যাঁ, সে তো যে- অনেকবার বাড়ি থেকেও ফোর্স করেছে, বলে আর পরীক্ষা নেবে না, কোম্পানিতে চলে যা। তখন আমি নিজেই অনলাইনে অনেকবার সার্চ করেছিলাম জবের জন্য, কি সাইটগুলো আছে না, বিভিন্ন সাইটগুলোতে নিজের সিভি জমা দিয়েছিলাম। সেখান থেকেও মেসেজ এসেছিল, সেগুলো সব ফেক মেসেজ এসেছিল। ফোন করছিলাম, বলে না আমাদের কাছে কোনো জব নেই। বাধ্য হয়ে আবার সেই প্রিপারেশান স্টার্ট করেছি। তো প্রিপারেশান করতে করতে আবার দেখলাম ওয়েস্ট বেঙ্গলে আমাদের পুলিশ কনস্টেবল এসছে ফর্ম ভ্যাকেন্সি, আর তার সাথে এসআইয়েরও ভ্যাকেন্সি এসেছিলো। তো মাঠের জন্য আবার প্রিপারেশানে প্রিপারেশান স্টার্ট করে দিলাম। প্রত্যেক দিন মাঠে দৌড়াতে যেতাম। আচ্ছা, হ্যাঁ, আমারও মনে আছে যে 2021 সালের সেপ্টেম্বর মাসে আমরা একসঙ্গে সবাই মিলে একটা মারুতি ভাড়া করে, যেহেতু লকডাউন ছিল সেই সময়টা, মারুতি ভাড়া করে পুলিশ কনস্টেবল WBP যে কনস্টেবল এক্সামটা, সেই এক্সামটা দিতে গিয়েছিলাম আমরা 5-6 জন মিলে। তারপরে এবার 2022 সালে আসছি, সম্ভবত কনস্টেবলের মাঠ হলো, ওয়্যারলেস অপারেটর বলে একটা এক্সাম এসেছিল, ওটা আমরা ভুলে গেছি। তো সেই মাঠগুলো তুই তো দিয়েছিলি। হ্যাঁ, তো কিরকম কি এক্সপিরিয়েন্স হয়েছিল মাঠে? এক্সপিরিয়েন্স মাঠ তো আর কখনো দেই না। ওই কনস্টেবলে 1600 মিটার আজ অবধি দৌড়াইনি, আজ অবধি 4:30 মাঠ। আর তো ওই মাঠের আগে খাওয়া টাওয়া কিছুই ছিল না। তো এক পাক দিতেই দম বাড়ি গিয়েছে আমার, ওখানেই ডিসকোয়ালিফাই, মন হতাশা করে বেরিয়ে চলে এলাম ওখান থেকেই। সেকেন্ড বার এসআই মাঠ দিতে গিয়েছিলাম। সেকেন্ড পাকটা 400 মিটারের হাফ যাওয়ার পর কে আমার পিছন দিক থেকে এসে ছাতে গুঁতো দিয়ে যা দিয়েছে, সেখানে আমি আবার দাঁড়িয়ে গেলাম, সেখানেও ডিসকোয়ালিফাই হয়ে গেলাম মাঠে। যতদূর আমার মনে পড়ছে আমাদের সামনে এলো তখন কিন্তু একটাই জিনিস, সেটা হলো NTPCর সেকেন্ড স্টেজ অন্ধ্রপ্রদেশে। সেখানে আলাদা স্টোরি আছে। পরীক্ষার আগে কিছু বলো। লেভেল 3 120 টাচ ভিডিওটা আছে, NTPC সেকেন্ড স্টেজ বলে আছে, দেখে নেবে। NTPC সেকেন্ড স্টেজ দেওয়ার পর তোর কি মনে হয়েছিল, যে একটা কিছু সিকিউর হলো, না তখনও ডাউট ছিল মনের মধ্যে? সেকেন্ড স্টেজে 6 and 4 এক্সাম দিয়ে এসি, কোশ্চেনের কোয়ালিটিটা অনেকটাই হাই ছিল। সেই দেখে আবার যেহেতু লেভেল 6-4-এর 1 মাস পর লেভেল 5-3-2 এক্সামটা হয়েছে, সেভাবে আবার প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা আবার চেঞ্জ করতে হয়েছে। ওই কয়েক মাসের জন্য চেঞ্জ করতে হয়েছে। ম্যাথ রিজনিং ঠিকই ছিল, কিন্তু জিকের কোয়ালিটি খুবই মানে কোথার দিকে দিচ্ছে বোঝা যাচ্ছে না, এমন মানে পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে। সেইভাবে একটু সিকিউর ছিলাম যে না, লেভেল 2টা এক্সাম দিয়ে এসেছিলাম, এসে দেখলাম মিলিয়ে যে ঠিকঠাক নাম্বার আছে, ওটা হতে পারে। তারপরেই গ্রুপ ডির এক্সাম, ওরই 1-2 মাস পরে গ্রুপ ডির দ্বিতীয় এক্সাম, গ্রুপ ডির এক্সাম হয়েছে। তো সেখানে একদম শিওর যে গ্রুপ ডিতে পাস হবই, কারণ জেনারেল নাই হই, EWS এ ক্লিয়ার হবেই, যে এক্সাম দিয়ে এসেছিলাম। মানে 2019 সালে তুই যে দুটো পরীক্ষা NTPC গ্রুপ ডি, যেটার কথা ভেবে তুই দাঁড়িয়ে গিয়েছিলি যে প্রাইভেটে যাব না, তো 2019 তো গেল, 19, 20, 21, 22-এ এসে তখন তোর মনে হলো যে মানে শেষ অবধি, মানে সেই মোমেন্টটা এলো যে হয়তো এই পরীক্ষাগুলো আমার হয়ে যেতে পারে, যে যেরকম পারফরমেন্স আমি করেছি। মানে তার জন্য প্রায় এই পরীক্ষাগুলোর জন্য তোকে 3 থেকে 3.5 বছর অপেক্ষা করতে হয়েছে। তো সেটা অবশ্যই কম টাইম নয়, 3 থেকে 3.5 বছর। এখন বলছি এক চান্সে মুখে বলা হয়ে যাচ্ছে 3-3.5 বছর, কিন্তু একটা ভেরি লং টাইম। জানুয়ারিটা রান দিয়ে তারপর রানটাও দিলি, সেখানে গ্রুপ ডির মাঠটা মোটামুটি ভালো গেছে। গ্রুপ ডির মাঠটা সেখানে একদম 100% কনফার্ম ছিলাম যে এটা একদম মাঠ ক্লিয়ার হয়েছে, সেই রকম কোনো অসুবিধা ছিলই না। তো গ্রুপ ডির মাঠটা তোর কোথায় পড়েছিল? আমার গ্রুপ ডির মাঠ লিলুয়া ওয়ার্কশপের পাশে একটা মাঠ আছে, ওখানে মাঠটা দিয়েছিল। তো এবার যেটা প্রশ্ন, যেটার অপেক্ষায় তুই 4 বছর ধরে ছিলি, সেই 2019 সাল থেকে এই 2023 সাল অবধি, যখন NTPCর লেভেল 2 এর ফাইনাল মেরিট লিস্টটা বেরালো, সেই মোমেন্টটার কথা একটু বল। আমাকে এক বন্ধু ফোন করে বললো যে রেজাল্ট বেরিয়েছে লেভেল 2, চেক করে দেখ হয়েছে না হয়নি। বেরিয়েছিল দুপুর 3টের সময়, সাইডে খুলে দেখছি তখন সাইড পুরো জাম, কোনো মতেই খুলছে না। আমার তখন ছাতি ঢিপঢিপ করছে, রেজাল্টের কথা শুনে তখন থেকেই ছাতি ঢিপঢিপ করে যাচ্ছে। বাড়িতে বলছে কি হলো, রেজাল্ট কি হলো? আমি বলি রেজাল্টের তো এখনও খুলছে না সাইট। ঠিক আধা ঘন্টা বাদে একজন বন্ধু হোয়াটসঅ্যাপে লিস্ট আমাকে পাঠিয়েছে। তো সেই লিস্টে আমার রোল নাম্বারটা সার্চ করে দেখি, যে নামটা একদম রোল নাম্বারটা প্রথমে সার্চ করে দেখি এসছে। আসার পর আমি প্রথমে দেখে কনফিউজ হয়ে গেলাম, সিরিয়াস এসছে না আসেনি। আবার ওইটা রোল নাম্বারটাকে আবার দুবার চেক করে দেখলাম যে সত্যি গিয়ে রোল নাম্বারটা আছে না নেই। যখন দেখলাম যে নাম্বারটা একদম আছে আমার একদম মেরিট লিস্টে, ফার্স্ট বাড়িতে ওইটা দেখেই আমি
5 মিনিট তো একদম মানে কিছুই বলতে পারছি না যে কি বলবো। ওইখানেই আমি পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের মধ্যে। তারপরে ওই রুমে একা ছিলিস? রুমে একা ছিলাম, বাড়িতে কেউ তখন ছিল না বাড়িতে। তো ওখানে স্তব্ধ হয়ে আমি এই যে আগে 3-4 সালের যে স্বপ্ন, সেই স্বপ্নের সে যে এত কঠোর পরিশ্রম করে যে পেয়েছিলাম, তার সেই কাহিনী সব আমার ওই টাইমে মনে আসছে। মানে ওই যে 5 মিনিটে আমি যে কি করে যে এইটা পেয়েছি, সেই সব কথা ভাবতে ভাবতে চোখে জল আসেনি, মিথ্যা কথা বলবো না, একটা মন একটা ইমোশন হয়ে অনেক ওই 5 মিনিট ওখানেই স্তব্ধ হয়ে বসেছিলাম। তারপরে নিচে নেমে হাসি খুশিতেই বাড়িতে মাকে বললাম, মাকেই প্রথমেই জানালাম যে জব পেয়েছি। সে মা এবার সবাই বাড়িতে সবাইকে বলছে, বলে হয়ে গেছে। তারপরে বন্ধু বান্ধবকে আনন্দে বলে জব হয়ে গেছে। বাড়িরা তো খুবই আনন্দ করতেছে। তার সাথে বাড়ির লোক সবাই, আমার দিদি 5 দিদি আছে, সবাইকে ফোন লাগিয়েছে, বললে জব হয়েছে। সবাই আমাকে আবার ফোন করছে। আমি আবার আমার বন্ধুরাও ফোন করছে যে কিরে হলো না হয়নি, জিজ্ঞেস করছে। আমি তখন ফোন করে সবাইকেই বললাম হ্যাঁ হয়েছে। তো সবাই কনগ্রেটস বলে জানালো। ওটাই আমার লাইফে ফার্স্ট অনুভূতি, যে একটা জীবনের একটা কিছু অ্যাচিভ করা। ওই দিনে প্রথমবার উপভোগ করলাম যে একটা কিছু সিরিয়াস কিছু এত বড় উপভোগ মানে অ্যাচিভ করা লাইফে, এটাই। তারপরে আর যে এই যে কঠোর পরিশ্রম করে যে জব পাওয়া যায়, বাড়ির লোকও বিশ্বাস করেনি এতদিন। ওই জব পাওয়ার আগে অবধি কখনো বিশ্বাস করেনি না তোর হবে নি, চলে যা। বাড়ির লোকও কখনো বিশ্বাস করেনি যে হয়। আমার মনের মধ্যে যে আমি পারবই, করবই, এটা না হোক লেভেল 2 না হোক, আমার লেভেল গ্রুপ ডিটা হবে। আমার মনের মধ্যে এটা কনফিডেন্স ছিল যে আমি লাগাবো। এটা বাড়িতে কখনো বলতাম না। বাড়ির লোক সবসময় বলতো হবে না, বেরিয়ে যা। কিন্তু বাড়ির লোক যখনই বলতো আচ্ছা, আমি একদম চুপচাপ থাকতাম, ওখানে কোনো কথা বলতাম না, আস্তে আস্তে বেরিয়ে যেতাম। কথা বলার পর আমি বেরিয়ে পড়তে বসে যেতাম, কিছু না বলে আমি চুপচাপ পড়তে বসে যেতাম। কিন্তু তখন বাড়ির লোক বিশ্বাস করলো যে না, এই পড়লেও জব পাওয়া যায়। তারপর আমারও কিছু বন্ধু যাদেরকে কতবার বারণ বলেছিলাম যে পড়, তারা হচ্ছে প্রিপারেশান বলছে না হবে নি, সবই তো টাকা দিয়েই তো জব করা হয়। সেই ধারণাটা তারাও বললো না, তোর ভালো জব পেয়েছিস, খুব ভালো কথা। আমিও যদি প্রিপারেশানটা নিতাম তাহলে আমারটাও হতো। প্রিপারেশান না নিয়েই পরীক্ষা দিয়ে দিলাম, তো হলো নি। তুই যখন এই যে লাস্ট প্রিপারেশান অংশটা মেন দেখবি, আমাদের যদি 5 বছরের প্রিপারেশান হয়ে থাকে, কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট আছে যেই সময়টাই কিন্তু আসল প্রিপারেশন নিয়ে ফেলেছি, হয়তো ওই কয়েকটা মাস। অ্যাকচুয়ালি মানে বুঝতে পারছিস আমি কি বোঝানোর চেষ্টা করছি? ওই লকডাউনে এই সময় আমি পুরো নোট, আমি নিজে নোট বানিয়েছি, ম্যাথের নোট, ফিজিক্সের, সায়েন্সের নোট, আর জিকের নোট, আর রেজনিংয়ের নোট, সব আলাদা আলাদা নোটবুক বানিয়ে নিজে প্রিপারেশনটা। এবার যেটা বলছি যে এনটিপিসি লেভেল 2 বা যাই হোক, তুই যার জন্য যে পড়েছিলি, ওই যে টাইমটা, মেন টাইমটা তো ডেলি রুটিন কিরকম টাইপের থাকতো মোটামুটি? ডেলি রুটিন বলতে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করার পরেই সকাল 8টা টু 9:30 অবধি পড়লাম। পড়ার পর তারপরে কিছু টিফিন করে কিছুক্ষণ আড্ডা দিলাম বাড়িতে, কথা বলে। তারপরে বাড়ির লোকের সাথে আড্ডাটা দিয়ে ঠিক আবার 10:30 থেকে 10:30 11টার মধ্যে আবার পড়া স্টার্ট করে দিয়ে একদম খাওয়ার আগে অবধি, স্নান করার আগে অবধি পড়া চালিয়ে যেতাম, কন্টিনিউ করে যেতাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে যেতাম। যেহেতু আমি রাত্রিবেলা পুরো প্রিপারেশন নিতাম, তাই ঘুমিয়ে যেতাম। ঘুম থেকে উঠে 5টে উঠে আমার নিয়ম ছিল যে 5টে ঘুম থেকে উঠে আমি ঘুরতে বেরোবো। ওই টাইমে একটু বন্ধুদের সাথে আড্ডা বাঁধে, একটু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এটা আমি করি সব দিনই। ওইটা করে সন্ধ্যে ঠিক 8-7টার দিকে ফিরিয়ে খেটে দিয়ে কিছু টিফিন করে যে পড়তে বসলাম, একদম উঠতাম, খাওয়ার বাড়িতে ডাকতো, খাওয়ানো আমি ওই পড়াটা কন্টিনিউ করে যেতাম। ওর পরেই খেটে দিয়ে আবার রাত্রিবেলা ঠিক রাত্রি 12টা-1টা অবধি পড়াটা চালিয়ে যেতাম। রাত্রি 12টা-1টা অবধি মোটামুটি এটা ছিল একটা ডেলি রুটিন। তার মধ্যে এবার রুটিনের মধ্যে ভাগ ছিল যে কোনটা কখন তুই পড়বি, সেটা যে যার নিজের মতো ভাগ, আমি সেটা বলছি না। মোটামুটি তোর বই কি থাকতো যেগুলো তুই বলতে পারবি? বই বলতে ম্যাথের বই আমি ফলো করেছিলাম বাংলা মিডিয়ামের সুবীর দাস, প্লাস বাংলা মিডিয়ামের সুবীর দাসেরই স্টাডি করেছি। আর ইংলিশ মিডিয়ামে রাকেশ যাদবের একটা বই ছিল, যেটা এসএসসি লেভেলের, পুরো
উনিশশো কত সামথিং থেকে পুরো লেটেস্ট সাল অবধি পুরো এসএসসির যত ম্যাথের এসেছিল তার কোশ্চেন সব অ্যান্সার ওটা দেওয়া ছিল। ওইটার বুকটা আমি নিয়েছিলাম, ওই দুটো বুক সাথে নিজে এবার নোট বানিয়েছিলাম যে কী কী ইম্পর্টেন্ট যেগুলো ওর মধ্যে আছে সেগুলো নিজে এই করেছিলাম, প্রিপারেশান করে নিয়েছিলাম। সেকেন্ড হচ্ছে রেজনিংয়ের আরিয়ান্টেরই রেজনিং, ওটাই প্রিপারেশান করেছিলাম। রেজনিং সেরকম বই ফলো করিনি, সব টপিক অনুযায়ী ইউটিউবে সার্চ করেছিলাম, সেই ইউটিউবে যে ভালো টপিকটা বুঝিয়েছে সে তার ওই টপিকটা নিয়েই আমি নোট ডাউন করেছিলাম। এটা হয়েছে রেজনিং। আর সায়েন্সের স্পেসিফিক কথা বলতে বলে শিল্পী ম্যাডাম এই ভালো পড়িয়েছে। হ্যাঁ, সে ওই ওয়াইফাই স্টাডিতে পড়িয়েছে। শিল্পী না শিল্পা, ওই রকম একটা নাম, ঠিক খেয়াল নেই, অতদিন তো 1-1.5 বছর আগে পড়েছিলাম তো খেয়াল নেই নামটা ঠিক। ও ভালো পড়িয়েছিল সায়েন্সের, খুবই কোর্সটা, ওর কোর্সটা খুবই ভালো। ওর কোর্সটাই পুরো পাই টু পাই একদম নোট ডাউন করেছিলাম ওই খাতাতেই, ও সায়েন্স ওইটা দেখে। আর কি বাকি আছে, আর জিকে বই বাংলা তরুণ গোয়েলের বই ছিল, আর ইংলিশের ছিল লুসেন্টে, এই দুটো বই। আর তার সাথে WBCS এর আমার ম্যানুয়াল বই ছিল। এই 3টে বই আমি জিকে এর জন্য পড়েছিলাম, কিন্তু এত পড়েও জিকে আমি পুরো উদ্ধার করতে পারলাম না। যে জিকে একটা সমুদ্র একদম, ওটা উদ্ধার করা অসম্ভব ব্যাপার হয়েছে আমার কাছে। এই হচ্ছে তোর বই। আর ঠিক আছে, আর চ্যানেল হয়তো স্পেসিফিক বলছি না, কিন্তু মোটামুটি যেগুলো মেন চ্যানেল আছে যেগুলো সবাই মোটামুটি জানে, সেখান থেকে টপিক ওয়াইজ বিভিন্ন চ্যানেল। এটাই ছিল আমার ডেইলি রুটিন। তো মানে যারা প্রিপারেশন নিচ্ছে, হয়তো এই ভিডিওটা সেরকমই লোক দেখছে যারা অলরেডি এখন হয়তো প্রিপারেশন নিচ্ছে, হয়তো তারা এখনো চাকরি পায়নি। তো তাদের জন্য তোর কিছু বলার আছে? মানে অনেকের ধারণা থাকে না যে টাকা না দিলে সরকারি চাকরি হয় না আজকালকার দিনে, বা এই ধরনের কিছু আছে যে মানে যেটা তুই বলতে চাস, যে তার উদাহরণ তো আমি নিজেই, যে দেখলে যে আমি কোনো টাকা কাউকে না দিয়েই আমি সরকারি জব পেয়েছি। প্লাস নিজের যদি মনের মধ্যে জোর রাখতে পারো তাহলে নিশ্চয়ই যে কোনো জিনিস অ্যাচিভ করা কোনো ব্যাপারই নয়, সব কিছুই অ্যাচিভ করা যাবে, নিজেদের মনের মধ্যে জোর রাখা দরকার। মানে এটাই আমি বলতে চাই যে মন দিয়ে পড়লে, মন দিয়ে যদি পড়া যে কোনো জিনিসই, কেন তুমি গভর্নমেন্ট কেন কোম্পানিরও কোনো জব আছে যেগুলো গেট দিয়ে যেতে হয়, সেগুলোরও ভালো প্রিপারেশান যদি নিয়ে পড়তে পারো তাহলে নিশ্চয়ই হবে। তো মেন কারণ হচ্ছে তোমার নিজের মনের মধ্যে জোর রাখা দরকার যে আমি পারবো, এটাই আমার বিশ্বাসটা রাখতে হবে। ধর এই প্রিপারেশন লাইফে একজন যে প্রিপারেশন নিচ্ছে, তোর মানে কি মনে হয় কোন জিনিসটা ওই মানে অ্যাসপারেন্টের মধ্যে সব থেকে বেশি থাকা দরকার? যে মনের মধ্যে বিশ্বাস, না রেগুলারিটি, না কনসেন্ট্রেশন, কোন গুণটাকে তুই সব থেকে বেশি বড় গুণ হচ্ছে পেশেন্ট। তুমি যদি পেশেন্ট ধরে রাখতে পারো তাহলে তোমার সবকিছুই তুমি অ্যাচিভ করতে পারবে। ধৈর্য তোমাকে রাখতেই হবে। এই যে জব হলো না, এটা হলো না বলে তুমি বেরিয়ে যাচ্ছ সঙ্গে সঙ্গে, তুমি কোনো টাইমই দিচ্ছ না যে আরেকটা পরের জবের জন্য যে প্রিপারেশানের যে টাইম, সেই টাইমটাই দিতে না দিয়ে তুমি বেরিয়ে যাচ্ছ, না হবে না। এরকম অনেক আমার বন্ধু আছে যে একটা জব গ্রুপ ডি পরীক্ষা দিয়ে না হবে না, চলে গেছে কোম্পানির জবে। তারা এখন বলে তুই ধৈর্য ধরেছিলিস বলে তুই জবটা পেয়েছিস। তাহলে পেশেন্ট আর সঠিক নিয়মটা, আমার সঠিক রুলস যদি না আমি জানতে পারি, পরীক্ষার শর্ট ট্রিক্স তো ঠিক আছে, পরীক্ষার যে সিলেবাস, সঠিক যে পরীক্ষা দিব সেই পরীক্ষার স্পেসিফিক যে সিলেবাস, স্পেসিফিক জিনিস, সেটা যদি না অ্যাচিভ করতে মানে ক্লিয়ার করতে পারি, ততক্ষণ না তুমি যতই পরীক্ষা দাও কিছুই হবে না, পাস করা চাপের হয়ে যাবে। আর এটাই কথা, বড় কথা, তোমাকে ধৈর্য ধরে রাখতে হবে আর নিজের মনের মধ্যে জোর রাখতে হবে যে আমি পারবো। এই নিয়েই যদি তুমি প্রিপারেশান স্টার্ট করো, নিশ্চয়ই একদিন না একদিন ক্লিয়ার হবেই। মেন হচ্ছে আমি যেটা বলবো যে ভাগ্যের ব্যাপার একটা থাকে, যে কে কত কম টাইমের মধ্যে কত বেশি পরীক্ষা পাচ্ছে সামনে। মানে আসলে যেমন লকডাউনে আমরা কোনো পরীক্ষাই পাইনি, সেখানে একটা এক্সট্রা 2টা বছর চলে গেছে। যাই হোক, তো খাড়া এখন মোটামুটি লাইফে তাহলে মোটামুটি স্যাটিসফাইড, যে মানে স্ট্রাগল সবসময় তো মানুষের যে আর্থিক দিক থেকে হয় বা অন্য পারিবারিক দিক থেকে হয় সেরকম নয়। মানে স্ট্রাগল বলতে যে যদি কোনো নর্মাল বাড়ির ছেলেও যদি প্রতিদিন রেগুলার যে পড়ছে, যে মেহনতটা করছে, একজন মানুষ যে সব কিছু স্যাক্রিফাইস করে দিনের পর দিন একই কাজে যে পড়াশোনার মধ্যে থাকা, এটাও কিন্তু এক ধরনের মানে একটা সংঘর্ষ। সেটা তুই করেছিলি বলে আজকে এই জায়গায়। তো চাকরি জীবন ভালো কাটুক, আরও মানে উন্নতি করিস জীবনে।
তো মোটামুটি তোমরা যারা দেখলে ভিডিওটা গোটাটা জানি হয়তো অনেকটা বড় হয়ে গেছে, তো ভিডিও সম্বন্ধে কিছু বলার থাকলে বা কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে করতে পারো, বা এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলতে পারো। তো আমার পরিচিত যারা যারা এখানে এরকম আছে, অনেকেই সরকারি চাকরি পেয়েছে, তো তাদের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই, ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই তবেই হবে সেটা। তো যাই হোক, আজকে ভিডিও আর বেশি লম্বা টানবো না। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও। পরবর্তীকালে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে।